Okay, welcome everybody. Assalamu alaikum. Today the topic we are going to discuss, this is the cash management and 30 chapter of this book, chapter 30. So, do you have the book? No, sir. কারো বই নাই? No, sir. বই লাগবে না? সব অনলাইনে পড়াশোনা, বই লাগবে না? বাসার সবাই তো বলবে কি ফাঁকিবাজি পড়াশোনা শুরু করছো, ল্যাপটপ একটা আর মোবাইল নিয়ে বসে থাকো আর কি পরীক্ষা দাও কি পড়াশোনা করো, সবাই তো তাই বলবে, তাই বলবে না? বই না থাকলে বাসায় কি পড়াশোনা করো? এই শুনতে পাচ্ছে সবাই? স্যার। তাহলে বই ছাড়া কি পড়াশোনা করো, কোত্থেকে পড়ো? এই ক্লাসে ভিডিও দেখো শেষ, এতটুকুই? স্যার সফট কপিটা তো দিয়ে দিছে বাকিরা বাকি টিচাররা। যতটুকু বলা হয় এটা তো গাইডলাইন, শর্ট স্লাইড থাকলেও সেটিও শর্ট, বাট ইউ নিড টু গো থ্রু দ্য বুক if you want to know in detail. So for detailed discussion you need to go through the book and there is no alternative of the book. So it is better you purchase the book. Sometimes PDF version of the book may also help you if it is available. So if it is not available, it is better to purchase the hard copy. So এই বইয়ের তো PDF নাই, এই কারণে হার্ড কপি থাকাই ভালো। আর তোমরা যদি মনে করো যে এভাবেই তো হচ্ছে ঠিক আছে, সেটা তো কাজ চলে, কিন্তু সেটা তো আর লার্নিং এর যে অবজেক্টিভ বা পড়াশোনা সেটা তো আর ইন ডিটেইল হয় না। এমনিতেই আমরা অনলাইনে হয়তো অনেক ম্যাথ অনেক কিছু বোর্ডে করাতে পারি না, আমরা শর্টলি শেষ করি, তারপরে আবার তোমরাকে যদি শর্টকাটকে আবার শর্টকাট করো তাহলে আর থাকে কি? শর্টকাট করলে থাকে কিছু? কি না স্যার? তোমাদের অবস্থা তো তাই হচ্ছে, তাহলে তো আর থাকবে না পড়াশোনা। তোমরা মেজরের স্টুডেন্ট, এগুলি তো একটু ডিটেইলে জানতে হবে, জব মার্কেটে যেহেতু যেতে চাও। আর জব মার্কেটে যেতে না চাইলে ডিফারেন্ট কথা, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ওরকম, বাবা মায়ের খালা খালুর কোনো বিজনেস ইনস্টিটিউশন আছে সেখানে অলরেডি ঢুকে পড়বে, সেটা আলাদা কথা, এটা তো সবার নাই, এক্সেপশন। বাট যারা আমজনতা, জেনারেল পিপল, জেনারেল স্টুডেন্ট who don't have any family background, so automatic job creation নাই যাদের, so তাদের তো they need to compete in the job market, and if you want to compete in the job market you need to have some knowledge what you are learning here, এগুলি সম্পর্কে কিছু আইডিয়া না থাকলে একেবারেই সেটা তো খুবই খারাপ কথা। আমরা এনিওয়ে তোমরা কালেক্ট করো বইটি। সো সেকেন্ড আমরা এই আজকের যে চ্যাপ্টার, বইয়ের 30th চ্যাপ্টার, 30তম চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা উইল ডিসকাস অ্যাবাউট দ্য ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ইজ অ্যান important part of balance sheet of a business firm, and it is a part of short-term assets এরই part, because you know the short-term asset is the asset which maturity is 1 year maximum or less than 1 year. এবং here one of the examples of short-term assets is the cash. Cash is important for the firm, and why it is important, how the cash should be managed, and how much cash should be held by the firm. So all of these things should be discussed in this chapter, and there are some model to manage the cash as well.
So we will go through the models, and finally there are some math also. So we will try to make some short problem solving at the end of this class. And this may be the last class before midterm exam, so it is important because after completing this topic, we will have time to review the chapters already we finished. So we will also review the total topics we covered in midterm. So before that, we are going to finish the cash management. Okay. Yes, sir. সবাই শুনতে পাচ্ছে তো? কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। এই সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. ওকে, ফাইন। ছেলেরা আছো কি? জি স্যার। কে কে আছো? আসিফ সরোয়ার, জুবাইদ সরকার, আর কে আছো? মাসুম। মাসুম বিল্লাহ, তিনজন। জি স্যার। আর একজন কই? জুবাইর ছিল না? ওকে, ফাইন। তোমরা মিড টার্মে যখন অ্যাটেন্ড করবে, মিড টার্মের ডেট তো পেয়ে গেছে সবাই, রুটিন পেয়েছে না? জি স্যার। ওকে, ফাইন। তো যেহেতু রুটিন পেয়েছো, টাইম জেনেছো, আমাদের এই এক্সামটি কবে এই কোর্সের? 27 এই কোর্সের এক্সামটি কবে, কয়টায়? স্যার 27 তারিখ 2:30টার দিকে। 27 তারিখ 2:30টায়। ওকে। তো এক্সামের দিন কিন্তু ভিডিও অন করা ছাড়া কিন্তু এক্সাম নেওয়া হবে না, এটা তো জানো ভালো করে। আচ্ছা স্যার। এবং ভিডিও অন করতে হবে, স্পষ্ট দেখা যেতে হবে, এগুলি এনশিওর করতে হবে, ক্লিয়ারলি দেখা যেতে হবে। একটু দূরে বসতে হবে, আমি যেমনি বসেছি, মানে হাত দেখতে হবে, হাত যাতে দেখতে পাই। তো চোখ যাতে ক্যামেরার দিকে থাকে, এগুলি আগে বলে দিলাম। তুমি আগে কোথায় বসলে কিভাবে ক্লিয়ারলি তোমাকে দেখা যায় সেগুলি আগে ট্রায়াল দিয়ে রেডি করে রাখবে, যাতে ওই সময় সময় নষ্ট করতে না হয়, এই তোমাকে দেখা যাচ্ছে না, এই করো সেই করো, এগুলি বলতে না হয়। সো ইট ইজ বেটার ইউ মেক ইট আর্লিয়ার। ওকে, আগে বলে দিলাম এগুলি জি স্যার। এক্সামের প্রিপারেশন। সো কথা বলার সময় ক্যামেরার দিকে তাকাবে, সো এগুলি যাতে দেখতে পাওয়া যায়। এনিওয়ে, তো আমরা আজকে কয়জন আছো তোমরা ক্লাসে? 11 জন। এর আগে তো মনে হয় আরো বেশি ছিল। Okay, cash management is concerned with the managing of. Cash management বলতে আমরা কি বুঝি, কি কি বিষয় নিয়ে কনসার্ন, সেগুলি আমরা একটু এক নজরে দেখে নেই। So first of all, cash flow into and out of the farm, মানে cash inflow and outflow, মানে ফার্মের কোন কোন সোর্স থেকে ইনফ্লো হবে এবং কোন কোন সোর্সের মাধ্যমে কিভাবে আউটফ্লো হবে, এটা ক্যাশ ম্যানেজমেন্টেরই ডিসকাশনের পার্ট। And secondly, cash flow within the farm. Within the farm কিভাবে ক্যাশ জেনারেট হবে, সেটি কিভাবে ম্যানেজ হবে, এটিও ক্যাশ ম্যানেজমেন্টেরই পার্ট। And finally, cash balances held by the farm at a point of time by financing deficit or investing surplus cash. যে ফার্মের ক্যাশ ব্যালেন্স কি পরিমাণ হবে, কি পরিমাণ ক্যাশ আমরা হোল্ড করব, এবং যদি এক্সট্রা থাকে সেটি আমরা কি করব, যদি শর্টেজ থাকে বা ডেফিসিট থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এগুলিকে ম্যানেজ করব। সো অল সর্ট অফ ডিসকাশনস আর ইন দিস চ্যাপ্টার। এই যে টপিকগুলি বললাম এগুলি এই চ্যাপ্টারের আমাদের ডিসকাশন, এবং আমরা ক্যাশ ম্যানেজমেন্ট বলতে এগুলিই বুঝি।
কি বুঝি ক্যাশ ম্যানেজমেন্ট বলতে বুঝি ক্যাশ ইনফ্লো, আউটফ্লো, ক্যাশ ফ্লো উইদিন দ্য ফার্ম এন্ড অপটিমাম ক্যাশ ব্যালেন্স। সো দিস আর দ্য পার্ট অফ ক্যাশ ম্যানেজমেন্ট। ওকে, তো জি স্যার। এবারে আমরা ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল দেখি। এর আগে তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল দেখেছিলাম না, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। সো এখানে আমরা দেখব ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। ক্যাশ সাইকেল বলবো না, ক্যাশ সাইকেল বললে তো আমাদের ওই যে সিসিসি ক্যাশ কনভার্সন সাইকেল সেটি বোঝায়। এই কারণে আমরা বলবো ক্যাশ ম্যানেজমেন্ট সাইকেল। কিভাবে ক্যাশ ম্যানেজ করব, ক্যাশ ম্যানেজমেন্ট বলতে কি একটু আগেই তো আমরা বললাম। সো এর সাইকেলটা কি, একদিকে ক্যাশ কালেকশন আর একদিকে হলো ক্যাশ পেমেন্ট। সো বিজনেস অপারেশনস এর মাধ্যমেই তো আমাদের কাছে ক্যাশ আসে অথবা ক্যাশ আউট হয়। ইনফরমেশন এন্ড কন্ট্রোল, যদি আমাদের ক্যাশ কালেকশন হয় সেটি হলো ইনফ্লো, যদি পেমেন্ট হয় সেটি হলো আউটফ্লো। তো যদি আমাদের ক্যাশ কালেকশন কম হয়, আউটফ্লো বেশি হয়, ইনফ্লোর চেয়ে আউটফ্লো বেশি, তাহলে কি সারপ্লাস না ডেফিসিট? ইনফ্লো কম আউটফ্লো বেশি, সারপ্লাস না ডেফিসিট? ডেফিসিট। ডেফিসিট। আবার কালেকশন বা ইনফ্লো বেশি, পেমেন্ট কম, সেক্ষেত্রে সারপ্লাস। তো সারপ্লাস হলে আমরা কি করব, ইনভেস্ট করব। ডেফিসিট হলে কি করব, বড় করব। এটাই গ্রাফিক্যালি দেখানো আছে, আবার খেয়াল করো। বিজনেস অপারেশনস, এই বিজনেস অপারেশনস এর মাধ্যমে আমাদের ক্যাশ ইনফ্লো আউটফ্লো হয়, সেই ইনফরমেশনগুলি আমাদের কাছে থাকে এবং সেটি ক্যাশ কালেকশন রিলেটেড অ্যান্ড ক্যাশ পেমেন্ট রিলেটেড। এবং যদি আমাদের ক্যাশ কালেকশন বেশি হয় এবং পেমেন্ট কম হয় সেক্ষেত্রে সারপ্লাস থাকবে, আর সারপ্লাস থাকলে আমরা সেটি ইনভেস্ট করতে পারবো। আর যদি উল্টাটা হয়, ডেফিসিট থাকবে, ডেফিসিট থাকলে আমরা কি করব, বড় করতে হবে। ইউ গট দি পয়েন্ট? So this জি is the স্যার। cash management cycle. Four facets of cash management. Facets বলতে এর বিভিন্ন aspects, ক্যাশ ম্যানেজমেন্টের বিভিন্ন দিক বা বিভিন্ন aspects or different aspects of cash management, সেগুলি কি কি? নাম্বার 1 cash planning, then managing the cash flow, optimum cash level, investing surplus cash। কি কি বললাম? ফোর ফ্যাসিটস অফ ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে শুরুতেই তো আমরা ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকে সেগুলিকেই পয়েন্ট আউট করা হয়েছে। দেখো, সো ক্যাশ প্ল্যানিং, কিভাবে আমরা প্ল্যান করব। প্ল্যান বলতে আমাদের ফর এক্সাম্পল নেক্সট মান্থ আমাদের কি পরিমাণ খরচ হতে পারে, তো তার একটি প্ল্যান। এই খরচ মেনটেন করার জন্য সোর্স অফ ফাইন্যান্সিং কি হবে তার একটি প্ল্যান। সো এগুলি হলো আমাদের বা বাজেটিং, এটি হলো ক্যাশ প্ল্যানিং এর পার্ট। ক্যাশ বাজেটিং ইজ দ্য পার্ট অফ ক্যাশ প্ল্যানিং। সেকেন্ডলি ম্যানেজিং দ্য ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বলতে ইনফ্লো ম্যানেজমেন্ট এবং আউটফ্লো ম্যানেজমেন্ট। আমরা ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে কিভাবে ব্যালেন্স করব সে বিষয়টিও ওয়ান অফ দ্য ফেসিটস। অ্যান্ড অপটিমাম ক্যাশ লেভেল, অপটিমাম ক্যাশ লেভেল বলতে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্যাশ হোল্ডিং বাই দ্য ফার্ম, যে আমরা বেশি পরিমাণ ক্যাশ হোল্ড করব না, আবার কম পরিমাণও করব না, আমরা কি পরিমাণ করব সেই লেভেলটাই হলো অপটিমাম ক্যাশ লেভেল। এই অপটিমাম বলতে কি বোঝায়? নট সো মাচ আর নট সো হাই অ্যান্ড নট সো লো, তার মানে যেটি রিকোয়ার্ড সেটি হলো অপটিমাম ক্যাশ লেভেল। তার মানে the firm will determine what is the optimum level of cash for the farm, and it may vary farm to farm and it may vary manager to manager, because already we discussed in last class there are different policies followed by the financial manager. So financial manager কোন ধরনের পলিসি ফলো করে তার উপরেও ডিপেন্ড করবে অপটিমাম ক্যাশ লেভেল কি হবে। and investing surplus cash, ইনভেস্টিং সারপ্লাস ক্যাশ তো আমরা আগেই বলেছি, ইফ ইট ইজ ডেফিসিট দেন উই উইল বরো, অ্যান্ড ইফ ইট ইজ সারপ্লাস দেন উই উইল গো ফর ইনভেস্টমেন্ট। সো ক্যাশ সারপ্লাস থাকলে আমরা সেটি আইডেল না রেখে
আমরা ইনভেস্টমেন্টে যাব, কারণ আইডল থাকলেও আমাদের ম্যানেজ হয়, কিন্তু সেক্ষেত্রে উই আর লুজিং দ্য অপরচুনিটি টু গেট সামথিং। আমরা যদি এট দ্য সেম টাইম উই আর ম্যানেজিং ক্যাশ অ্যান্ড এক্সট্রা অ্যামাউন্ট যদি ইনভেস্ট করে রাখি, তাহলে দুইটি কাজই হয়, একদিকে ম্যানেজমেন্টও হয়, অন্যদিকে উই ক্যান গেট সামথিং or we can earn something by investing the surplus cash in the short term financial market or the money market. So these are the four facets of cash management. Then we'll discuss about the motives for holding cash, যে আমরা কেন ক্যাশ হোল্ড করব, what are the motives, কি কি পারপাস নিয়ে আমরা ক্যাশ হোল্ড করি, মানে আমাদের হাতে যে ক্যাশ থাকে, আমাদের পকেটে ক্যাশ থাকে, তো এটি কেন দরকার হয়, এর মোটিভগুলি কি কি। সো এটি না পড়লেও আমরা সবাই জানি বা বুঝি যে ক্যাশ কেন দরকার হয়, যে ট্রানজ্যাকশন পারপাস। সাপোজ ইউ আর গোয়িং আউটসাইড or you are going to university, so you need to have some cash because of paying the bus fare, rickshaw fare, or you need to take some snacks or tea, or you need to purchase your books or pen, pencil, so everything, the stationery you need to purchase. So all of the purchase you need to make some payment, and this is the transactions motive. Sometimes you need to purchase food, so that is also the part of transaction motive. So when there is a transaction and we are paying the cash, and that holding cash of that purpose is the transactions motive. So আমরা ক্যাশ হোল্ড করি, পারপাসটা কি, কারণ বিভিন্ন ধরনের ট্রানজেকশন করতে হয়। ট্রানজেকশন তো সবাই বুঝো, যে when there is an economic event that can be measured by money, that is the transaction. এবং এই ট্রানজেকশন যেহেতু আমাদের প্রতিনিয়ত we need to face, সো এই কারণে ট্রানজেকশন মোটিভে আমাদের কিছু পরিমাণ ক্যাশ সবসময় রাখতেই হয়। ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস ফার্ম অ্যাজ ওয়েল, সবার জন্যই এটি দরকার হয়। Secondly, the precautionary motive. Precaution, suppose you know what is precaution. Precaution বুঝো তো ভাই, প্রিকশন বুঝো? পূর্ব সতর্কতা। Okay, future is uncertain, so we are not sure about what is going to be in future. আগামীকাল কি হবে আমরা জানি না সেটা। So something unexpected thing may happen, so that is the risk. So এরকমের যদি কিছু হয়ে যায়, সেক্ষেত্রে people are concerned about that uncertainty. So we are always thinking about that uncertainty and need to have some cash, যে what will be in future. বাবারা চিন্তা করবে যে 2 বছর 3 বছর পর এই ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিতে হবে, সো তখন এত বড় খরচ, 5 লাখ 10 লক্ষ টাকা খরচ হবে, এগুলি কিভাবে ম্যানেজ করব। সো এটিও পার্ট অফ প্রিকশনারি। সো ইউ মে থিঙ্ক যে আমি অসুস্থ হয়ে গেলে হসপিটালের বিল দিতে হবে, কি হবে, সো আমার তো কিছু টাকা থাকা দরকার। সো এই যে বিভিন্ন চিন্তা ভাবনা, এগুলিকেই বলা হয় প্রিকশনারি মোটিভ। সো আনএক্সপেক্টেড or future is uncertain, so we need to maintain some cash to face the uncertainty in future. So that is the precautionary motive. Thirdly, the speculative motive. Speculative means forecasting future, what can be in future, or speculation মানে কি, ফিউচার কে ফোকাস্ট করা, আর এটাকে কি বলা যায়, ভবিষ্যতে কি হতে পারে আগে থেকে পূর্ব অনুমান করা। So this is the speculative motive or forecasting future. এই যে স্পেকুলেশন, এর কারণেও আমরা কিছু ক্যাশ হোল্ড করি। এরকমের ফর এক্সাম্পল কি বলতে পারি আমরা, যে ভবিষ্যতে কি হতে পারে, আচ্ছা জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, তাহলে আমরা এখন কিছু কিনে রাখি, আর এখন কিনতে আমাদের ক্যাশ দরকার, তাহলে এই ক্যাশটা কেন দরকার হচ্ছে, বিকজ উই আর স্পেকুলেটিং দ্য প্রাইস হাইক ইন ফিউচার, সো উই আর পারচেজিং নাও, সো পারচেজিং নাও ইজ রিকোয়ার্ড, cash is required. So this is the speculative motive of having cash. So these are the speculative motive. Another motive is also there, that is এখানে লেখা নাই, তোমরা অ্যাড করে নাও, সেটি হলো কম্পেনসেটিং মোটিভ। কম্পেনসেটিং 3 নম্বরের পরে 4 নম্বর, এখানে অ্যাড করা নাই, অ্যাড করে নাও। কম্পেনসেটিং মোটিভ। আচ্ছা, কম্পেনসেটিং মোটিভটা কি, সাপোজ ইউ ওয়ান্ট টু টেক লোন, শর্ট টার্ম লোন। আমরা লোন বলতে এখানে যাই বলবো সবই শর্ট টার্ম, বিকজ ইট ইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সো ইউ ওয়ান্ট টু টেক এ লোন ফর 6 months,
So bank বললো you don't need to have any security but you need to have a compensating balance. Compensating balance থাকতে হবে 1 লক্ষ টাকা লোন নেয়ার জন্য। এই ব্যালেন্সটি হলো লোন নেয়ার জন্য একটি কন্ডিশন হিসেবে তোমার থাকতে হচ্ছে। 1 লক্ষ টাকার লোন নেওয়ার জন্য মিনিমাম মনে করো 10%, that means you need to have 10,000 in your account to have 1 lakh টাকা short term loan. So this 10,000 টাকা you need to be maintained earlier, আগে থেকে you need to maintain to have the cash balance of 1 lakh. So এই যে মোটিভে তুমি আগে থেকে কিছু ক্যাশ হোল্ড করলে in your account, in your current account, so this amount is called compensating motive. The compensating balance is the balance it is to be maintained with the borrower's bank, so before taking any short term loan. So this purpose is the compensating motive. তাহলে আমরা কি কি মোটিভ করলাম? আমরা 4টি মোটিভ আলোপ করলাম, দ্যাট ইজ দ্য ট্রানজ্যাকশনস মোটিভ, প্রিকশনারি মোটিভ, স্পেকুলেটিভ মোটিভ এন্ড কম্পেনসেটিং মোটিভ। তো পরীক্ষাতে তো আমরা তো রিটেন পরীক্ষা হলে হয়তো এরকম থাকতো যে ডিসকাস দা মোটিভস ফর হোল্ডিং ক্যাশ, তোমরা 4টাকে এক্সপ্লেইন করতে। আমরা অনলাইনে এক্সামে হয়তো তোমাকে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ প্রিকশনারি মোটিভ বলো তো। সো তুমি শুধু তখন এটাই বলবে। তোমাকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ স্পেকুলেটিভ মোটিভ, তুমি এটাকে এক্সপ্লেইন করবে। জিজ্ঞেস করবো হোয়াট ডু ইউ মিন বাই কম্পেনসেটিং মোটিভ, তুমি এটাকেই এক্সপ্লেইন করবে। ওকে, বুঝছো? জি স্যার। ফাইন। ক্যাশ প্ল্যানিং এটি আগে পড়েছিলাম কোথায় বলো তো? মোটিভসের আগে কোথায় পড়েছিলাম? টপিকটা কি ছিল? ফ্যাসিটস অফ ক্যাশ ম্যানেজমেন্ট পড়লাম না একটু আগে? সেখানে ছিল না 1 নাম্বার ক্যাশ প্ল্যানিং? জি স্যার। আচ্ছা, এখানে একটু ডিটেইলসে দেখবো যে ক্যাশ প্ল্যানিংটা কি। আমরা ওখানে একটু আলাপ করেছিলাম যে ক্যাশ প্ল্যানিং কি, এখানে এগুলি আছে। দেখো, ক্যাশ প্ল্যানিং ইজ এ টেকনিক টু প্ল্যান এন্ড কন্ট্রোল দ্য ইউজ অফ ক্যাশ। আমরা বলেছিলাম ক্যাশ বাজেট, যে ক্যাশ প্ল্যানিং। তো এখানে ক্যাশ প্ল্যানিং যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, এই এক লাইন অন্তত বলতে হবে যে ক্যাশ প্ল্যানিং is a technique to plan and control the use of cash. Cash forecasting and budgeting, it is a part of cash planning. Cash budget is the most significant device to plan for and control cash receipt and payment. বাজেটের মাধ্যমে আমরা রিসিপ্ট কত, পেমেন্ট কত অফ ক্যাশ সেটি আমরা দেখে থাকি। And cash forecast are needed to prepare cash budget. Cash budget করার জন্য cash forecast আমাদের করতে হয়। তাহলে cash forecasting and budget is also part of cash planning. ওকে, তারপরে শর্ট টার্ম ক্যাশ ফোরকাস্ট, এগুলি আরো ডিটেইলস আছে, এগুলি সবই ক্যাশ প্ল্যানিং এর পার্ট। দেন দ্য রিসিপ্ট এন্ড ডিসবার্সমেন্ট মেথড। ক্যাশ রিসিপ্ট, ক্যাশ ডিসবার্সমেন্ট, এর মেথড কি? দেখতে পাচ্ছ? জি স্যার। ডেইলি অপারেশনস এর মাধ্যমে আমরা কি করি, কিছু ক্যাশ আমাদের কাছে আসে, রিসিপ্ট, and কিছু ক্যাশ আমরা পেমেন্ট করি, দ্যাট ইজ দ্য ডিসবার্সমেন্ট। and this method however suffer from the following limitation. আচ্ছা, অনেক কিছু আছে এখানে, এটা পড়ে নিবে, এটা পড়লেই বুঝবে। সেকেন্ড পয়েন্টে আসি আমরা, ক্যাশ কালেকশন এন্ড ডিসবার্সমেন্ট। এতক্ষণ যা বললাম এটি ছিল পার্ট অফ ক্যাশ প্ল্যানিং, বুঝছো? আমরা অনেকগুলি ফ্যাসিটস পড়েছিলাম। 1 নম্বরে ছিল ক্যাশ প্ল্যানিং, এবং পরবর্তীতে যা দেখলাম এগুলি প্ল্যানিং এর পার্ট। সেকেন্ডলি আমরা আসলাম ম্যানেজিং ক্যাশ কালেকশন এন্ড ডিসবার্সমেন্ট। আচ্ছা, কালেকশন এন্ড ডিসবার্সমেন্টের মধ্যে আমরা দেখব কিভাবে ইনফ্লো এবং আউটফ্লো,
এগুলি ম্যানেজ হয়, কিভাবে আমরা কালেকশনকে আরো অ্যাক্সিলারেট করতে পারি এন্ড কিভাবে আমরা ডিসবার্সমেন্টকে ডিলে করতে পারি। So the target of the firm is to have the cash as early as possible, and in case of disbursement they are always try to make it delay. মানে মানুষ যখন টাকা পাবে তখন বিজনেস ফার্মগুলি কি চিন্তা করে যে কত দেরিতে দেয়া যায়, আর যখন নিজের পাওয়ার কথা মানে কালেকশনের কথা তখন চিন্তা করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কত তাড়াতাড়ি ক্যাশ কালেক্ট করা যায়। সো এটি আসলে সবাই ফলো করে ইন বিজনেস ওয়ার্ল্ড, এবং এটি পার্সোনালিও আমরা চিন্তা করি। তাই কারো কাছে তুমি যদি টাকা পাও তুমি কি চিন্তা করো যে কখন আমাকে দিবে টাকাটা ফেরত। তো আবার কেউ যদি তোমার কাছে টাকা পায় তুমি চিন্তা করবে হয়তো যে যত দেরিতে দিয়ে পারা যায়। তো এই এই যে বিষয়টি, এই বিষয়টি হলো ম্যানেজিং ক্যাশ কালেকশন এন্ড ডিসবার্সমেন্ট। এখন প্রশ্ন হলো যে আমরা as early as possible will try to collect the cash, but problem may arise that the relationship between the borrower or lender or the supplier or the পার্টি, এই যে দুইটা পার্টির মধ্যে রিলেশনশিপ, এন্ড ইট শুড নট বি হল্টেড, ইট শুড নট বি ড্যামেজড। এই রিলেশনশিপ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি মাথায় রেখেই এগুলি চিন্তা করতে হবে কালেকশন এবং ডিসবার্সমেন্টের। কারণ তুমি যদি সবসময় চিন্তা করো যে আমি দেরিতে পেমেন্ট করব, তাহলে তো যার কাছে যে তোমার কাছে টাকা পাবে সে তো আর তোমার সাথে রিলেশন মেনটেন করবে না, বিজনেস রিলেশন। আর যদি তুমি কারো কাছে টাকা পাও এবং তুমি সারাদিন নক করতে থাকো, ভাই টাকাটা কখন দিবেন, আজকে ফোন দিলে আগামীকাল আবার বললে টাকাটা তো পাইনি কখন দিবেন, পরের দিন আবার ফোন দিচ্ছ, ভাই কিছু তো বললেন না, পরের দিন আবার ফোন দিচ্ছ, ভাই বারবার নক করতেছি কিছুই বলছেন না, ঘটনা কি? এখন যে তোমাকে টাকাটা পেমেন্ট করবে সে তো বিরক্ত হয়ে যাবে তোমার কাছে, যে এরকমের লোকজনের সাথে আমাদের ট্রানজেকশন করার দরকার নাই, টাকাটা দিয়ে দাও বিদায় হয়ে যাক। সো উইল সার্চ ফর অ্যানাদার পার্টি, অন্য পার্টির কাছে যাই আমরা, এই পার্টিগুলি আর ভালো লাগছে না। সো এখন এই যে রিলেশনশিপ খারাপ হয়ে গেল, তুমি তাড়াতাড়ি ক্যাশ কালেকশন করতে চাচ্ছ, অ্যাক্সিলারেটিং ক্যাশ কালেকশন, বাট রিলেশনশিপ কিন্তু একেবারে শেষ হয়ে গেল, এটি করা যাবে না। তাহলে আমরা কি বললাম যে আমাদের মাথায় রাখতে হবে দ্য রিলেশনশিপ শুড বি মেইনটেইন ইন দ্য লং রান, and relationship should not be damaged, or your reputation should not be damaged as well. So এগুলি মাথায় রেখে আমরা ক্যাশ কালেকশন কত দ্রুত কত ফাস্ট করতে পারবো সেটি আমাদের চিন্তা করতে হবে। তো সেটি আমরা কিভাবে করব তাহলে, এটা একটি বিষয়। সেক্ষেত্রে উই আর ডিসকাসিং অ্যাবাউট ডিফারেন্ট টেকনিক, দ্যাট ইজ ফার্স্ট অফ অল ডিসেন্ট্রালাইজড কালেকশন, দেন লক বক্স সিস্টেম। এই দুইটি বিষয় এখানে আমরা দেখব। আর ডিসবার্সমেন্টের ক্ষেত্রেও কিভাবে ডিলে পেমেন্ট করা যায় সেটি দেখব। আচ্ছা, তাহলে অ্যাক্সিলারেটিং ক্যাশ কালেকশনের আন্ডারে দুইটি ওয়ে আমরা এখানে বললাম, কি কি? ডিসেন্ট্রালাইজড কালেকশন এন্ড সেকেন্ডলি লক বক্স সিস্টেম। এই দুইটি কি আমরা একটু ডিটেইলসে আলাপ করব। সেন্ট্রালাইজড তো বুঝো, যখন সবকিছু সেন্ট্রালি হয় সেটাকে বলা হয় কালেকশন। যখন সেন্ট্রালি হবে, সেন্ট্রালি বলতে কি আমাদের বিজনেসের হেড অফিস ঢাকায়, সো কালেকশন হলো মনে করো খুলনার পার্টি, সিলেটের পার্টি, রাজশাহীর পার্টি, কক্সবাজারের পার্টি সবাই ঢাকায় এসে আমাদের এখানে চেক জমা দিবে, এটা হলো সেন্ট্রালাইজড কালেকশন। এখন খুলনার পার্টি ঢাকায় আসতে একদিন সময় লাগবে, রংপুর থেকে আসতে 2 দিন সময় লাগবে মনে করো। সো এই যে অনেক সময় লাগতেছে ক্যাশ কালেকশনের জন্য, সো এটি তো সেন্ট্রালাইজড কালেকশন। এটি না করে আমরা কি করব, আমরা ডিসেন্ট্রালাইজড করে দিব। তার মানে ওই এলাকায় ওই পার্টিকে বলবো আপনি খুলনাতে আমাদের ওই ব্যাংকে জমা দিয়ে দেন, তারপরে আমরা রাজশাহীর যারা আছে বলবো যে ওইখানে আমাদের অ্যাকাউন্ট, ওইখানে আপনি জমা দিয়ে দেন, তাহলে উইদিন দ্য শর্ট টাইম উই ক্যান কালেক্ট দ্য ক্যাশ, and this is called the decentralized collection. We are decentralizing our the collection system, মানে ঢাকা কেন্দ্রিক না রেখে আর সেন্ট্রালাইজড না রেখে we are concentrating in different region, that is the decentralized collection. Secondly, লক বক্স সিস্টেম। লক বক্স বলতে অনেকের হয়তো যেখানে বিজনেস আশেপাশে ব্যাংক ব্রাঞ্চ নাই, সেক্ষেত্রে এই লোকগুলিকে আমরা বলে দিতে পারি যে আপনাদের ওখানে আশেপাশে বুথ আছে, এটিএম বুথ। সো এটিএম বুথে তো টাকা তোলা যায়, তোমরা জানো, অটোমেটেড টেলার মেশিন।
সো এখানে কিছু কিছু বুথ রয়েছে যেখানে টাকা জমাও দেয়া যায়, তাই না? সো এই ক্যাশ ডিপোজিট করা যায় এরকমের যে মেশিনগুলি রয়েছে সেগুলি কোথায় আছে সেগুলি তাদেরকে বলে দিতে হবে, আপনি ওখানে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আইদার ক্যাশ আর চেক সে ওই বুথেই জমা দিতে পারে। এই বুথটাকে এখানে আমরা বলতে পারি লক বক্স সিস্টেম। এবং এটি এটিএম যখন আবিষ্কার হয়নি তখন এটি পোস্ট অফিস বক্স হিসেবে এগুলি থাকতো। লক বক্স পোস্ট অফিসে বিভিন্ন বক্স মেনটেন করা যেত, এবং রিসেন্ট টাইমে তো পোস্ট অফিস তো অলরেডি ভ্যানিশ হয়ে যাচ্ছে বা এর ব্যবহার কমে যাচ্ছে, এই কারণে তো পোস্ট অফিস বক্স আর কোথাও দেখতে পাওয়া যায় না। তো এক্ষেত্রে এর অল্টারনেটিভ আমরা বলতে পারি যে বিভিন্ন জায়গাতে যে এই বুথ রয়েছে সেখানে কাস্টমারদেরকে বলবো যে আপনারা এখানে এসে আপনাদের ক্যাশ এবং চেক এখানে জমা দিতে পারেন, এন্ড উই ক্যান কালেক্ট ইন আওয়ার প্রসেস। এটি ব্যাংক ওখান থেকে কালেক্ট করে নিবে, আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে। সো দিস ইজ দ্য ওয়ে অফ অ্যাক্সিলারেটিং ক্যাশ কালেকশন। তো এভাবে করলে কিন্তু তাদের সাথে আমাদের রিলেশন ভালো থাকে এবং আমরা আবার আর্লি এবং অ্যাক্সিলারেট করতে পারি ক্যাশ কালেকশন সিস্টেমকে। And secondly, controlling disbursement. ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমরা পলিসি কি বললাম? as delay as possible, কত দেরিতে পেমেন্ট করা যায়। আচ্ছা, তো দেরিতে পেমেন্ট কিভাবে করব? পেমেন্ট ফ্লটের মাধ্যমে আমরা এটি করতে পারি। প্রশ্ন হলো পেমেন্ট ফ্লটটা কি? সো হোয়াট ইজ ফ্লট? ফ্লট ইজ দ্য difference between the bank balance and the বুক ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্সের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হয় ফ্লট। এই ডিফারেন্স কেন হয়? ডিউ টু ডিসবার্সমেন্ট আর ডিউ টু কালেকশন ফ্লট। তো এই ফ্লটটি কেন তৈরি হয় আমরা যদি একটি এক্সাম্পল দিই, যে তুমি তোমার পার্টিকে 1 লাখ টাকার চেক পেমেন্ট করেছো আজকে, তুমি তোমার অ্যাকাউন্ট বুকে এটি এন্ট্রি দিয়েছো, মিস্টার আব্দুর রহিম তাকে 1 লাখ টাকার ক্যাশ প্রদান করা হলো, তুমি এর জার্নাল এন্ট্রি তোমার বুকে কিন্তু দিয়েছো। কি দিয়েছো? মিস্টার রহিমকে ডেবিট করেছো এবং তোমার ক্যাশকে ক্রেডিট করেছো। ক্যাশ ক্রেডিট কেন হয়েছে? বিকজ অ্যাসেট ডিক্রিজেস আর ক্যাশ ডিক্রিজেস, এই কারণে ক্রেডিট করেছো তোমার বুকে। আচ্ছা, এখন তোমার ক্যাশ বুকে কিন্তু ক্যাশ কমে গেছে 1 লাখ, কিন্তু এই টাকাটা তো যাবে ব্যাংক থেকে, যেহেতু তুমি চেক দিয়েছো। ব্যাংকে তোমার যে ব্যালেন্স আছে, মনে করো 5 লাখ টাকা ব্যালেন্স আছে, সেখান থেকে তো তুমি 1 লাখ টাকার চেক দিয়ে দিলে। তো তোমার এই চেকটি ঠিকই তুমি পেমেন্ট করেছো, তোমার বুকে তুমি ক্যাশ 1 লাখ টাকা মাইনাস করেছো বা ক্রেডিট করেছো, কিন্তু তোমার ব্যাংকে টাকা কিন্তু এখনো 5 লাখই রয়ে গেছে, কারণ ওই লোক তো এখনো ব্যাংক থেকে টাকা তুলে নাই। তাহলে আজকে যদি তুমি হিসাব করো, তোমার ব্যাংক ব্যালেন্স 5 লাখ এবং তোমার বুক ব্যালেন্স কত? কত? লেজার ব্যালেন্স কত বলো? ক্যাশ লেজার এই বলো একজন, কত? কি অদ্ভুত, শুনতে পাচ্ছ? জি স্যার। কত বলো? কিছুই শুনো নাই? কোশ্চেনটা বলেন। হ্যাঁ, স্যার আবার বলেন কোশ্চেন। যদি বলো যে স্যার আপনার কাছে আপনি বলে যাচ্ছেন, বলে যান, আমরা শুনতেছি। তুমি শুনতেছো কিনা সেটা তো আমি কেমনে বুঝবো? শুনলে তো তুমি বলতে পারতে। এখন ব্যাংকে আছে 5 লাখ আর তোমার ক্যাশ ব্যালেন্স কত আছে বলো? তা 5 লাখই। 5 লাখ কেন? মিস্টার আব্দুর রহিমকে যে 1 লাখ দেয়া হলো, এখন কত আছে? 4 লাখ। আমি বললাম না ট্রানজাকশন কি? ইউ আর পেইং 1 লাখ টাকা টু মিস্টার আব্দুর রহিম। সো জার্নাল এন্ট্রি বলো। আব্দুর রহিমকে 1 লাখ টাকার চেক প্রদান করা হলো, জার্নাল এন্ট্রি বলো। স্যার নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট হলো কেমনে? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কোথা থেকে আসলো? বাকিতে কোনো ট্রানজাকশন হয়েছে এখানে?
কি মাথা তো পুরোই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। চেক আর চেক প্রদান করা হলো, চেক প্রদান করলে কি হয়, মিস্টার আব্দুর রহিমকে ডেবিট করলাম আর ক্যাশ চলে গেল না তোমার কাছ থেকে, জি জি স্যার। স্যার। যে ক্যাশ কমে গেল মানে ব্যাংক থেকে গেল এই কারণে চেক, তাহলে কি হয়, অ্যাসেট কমলে কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়, ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট হয়। অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট, এগুলি কি ভুলে গেছো, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, মনে নাই এগুলি, অ্যাকাউন্টিং করনি? করছি স্যার, ভুলে গেছি। হায় হায় সর্বনাশ, সেগুলি বলার জিনিস। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি বলে তো? A equal to L plus E. এ ইকুয়াল টু এল প্লাস ই। ওকে, তাহলে এই যে আমরা 1 লাখ টাকার চেক দিলাম, এখন কি হয়েছে, ইকুয়েশনে কোথায় কোথায় ইমপ্যাক্ট করেছে বলো তো? তা 1 লাখ টাকা চেক দিলে হচ্ছে অ্যাসেট কমে গেছে 1 লাখ, স্যার আর ওইদিকে লাইবিলিটি ইকুইটিতে কি হয়েছে, অথবা এইদিকে কি হয়েছে, কোথাও তো আরেকটি হয়েছে। লায়াবিলিটিও কমেছে স্যার। আচ্ছা, লাইবিলিটি কমছে, আব্দুর রহিম আগে পাইতো, তাকে আমরা দিলাম, তাহলে লাইবিলিটি কমছে, তাই না? স্যার আর অ্যাসেট কমেছে। জি, তো এগুলি তো বলতে পারতে হবে। তো আমরা এখানে যেটি বললাম, এই যে 1 লক্ষ টাকা আমরা চেক পেমেন্ট করলাম, এটি লেজার বুকে আমাদের 1 লাখ টাকা মাইনাস করেছি, কিন্তু ব্যাংক থেকে টাকাটি এখনো যায়নি, কারণ মিস্টার আব্দুর রহিম ব্যাংক থেকে তো টাকা তুলেনি, শুধু চেকটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে আজকে যতক্ষণ না সে চেকটি ব্যাংকে প্রডিউস করে এবং টাকা ড্র না করে, ততক্ষণ ব্যাংকে কিন্তু আমাদের 5 লাখ টাকাই থাকবে, কিন্তু আমাদের লেজার ক্যাশ বুক যেটি, এখানে কিন্তু 4 লাখ, তাহলে ব্যাংকের ব্যালেন্স 5 লাখ, লেজারের ব্যালেন্স 4 লাখ। তাহলে এই যে ডিফারেন্স 1 লাখ কেন হলো, বিকজ সে তো এখনো তুলে নাই, এই কারণে হলো। এবং এটা ফর দ্য শর্ট টাইম, এটা ফর দ্য শর্ট টাইম, যতক্ষণ টাকাটা না তুলে। এইটা কি বলা হয়, ফ্লড, পেমেন্ট ফ্লড। এটাকে কি বলে, পেমেন্ট ফ্লড। এই যে গরমিল, এই যে ডিফারেন্স বিটুইন দ্য ব্যাংক ব্যালেন্স অ্যান্ড লেজার ব্যালেন্স, এটাকেই বলা হয় ফ্লড। ফ্লড বিভিন্ন কারণে হয়, কালেকশনের কারণে হয়, পেমেন্টের কারণে হয়, তো বিভিন্ন কারণে হতে পারে। তো এই ফ্লডের মাধ্যমে আমরা কিভাবে ডিলে করতে পারি, এটি তো প্রশ্ন, যে কন্ট্রোলিং ডিসবার্সমেন্ট যেটি আমরা আলাপ করছিলাম। ডিসবার্সমেন্ট মানে দেরিতে পেমেন্ট করতে চাই আমরা, অ্যাজ ডিলে অ্যাজ পসিবল। তার মানে এই লোককে আমরা যদি পেমেন্ট করি এবং সে যদি 3 দিন পরে ব্যাংক থেকে কালেক্ট করে, এই 3 দিন তো টাকাটা আমার কাছে থাকলো, তাই না? জি স্যার। এই 3 দিন থাকাটা মানে কি, যে আমি ডিলে করতে পারলাম, 3 দিন টাকাটা নিজের কাছে রাখতে পারলাম। অথবা এটা যদি আরো বাড়ানো যায়, 5 দিন, 1 সপ্তাহ, কিভাবে বাড়ানো যাবে, বাড়ানো যাবে, চেকটি দিলাম আমরা বুধবার বিকালে, বৃহস্পতিবার সে হয়তো ব্যাংকে যাবে, ওদিন তো আর ক্যাশ পাবে না, শুক্রবারে বন্ধ, শনিবার বন্ধ, রবিবারে রবিবারে ওই ব্যাংক থেকে তোমাকে ফোন করবে, আপনি তো 1 লাখ টাকার চেক দিয়েছেন, এটি আব্দুর রহিমকে কি আমরা পেমেন্ট করব আপনার অ্যাকাউন্ট থেকে? তুমি বললে যে আজকে না, কিছু টাকা শর্ট আছে, আজকে করবেন না, সোমবার বা মঙ্গলবার করে দিন, তাহলে তোমার তো সেই কয়দিন ডিলে হলো, কয়দিন ডিলে হলো, 3 দিন। বৃহস্পতি, শুক্র, শনি, রবি। কয়দিন? 4 দিন স্যার। তাহলে 5 দিন হোক, 6 দিন হোক, যে কয়দিনই হোক, এই কয়দিন তো আমরা ডিলে করতে পারলাম। এবং ওই লোক তো জানলো যে ব্যাংকে থেকে টাকা তুলতে দেরি হয়েছে, ও তো আর তোমার উপরে রাগ করবে না, ও তো ব্যাংকের উপরে ক্ষেপ্তে পারে যে ব্যাংক কালারা দেরি করতেছে। তাহলে তোমার সাথে রিলেশন ভালো থাকলো না? জি। জি, বুঝছো? জি। তাহলে কালেকশন কিভাবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা যাবে, দুইটি উপায় বললাম। ডিসবার্সমেন্ট কিভাবে করা যাবে ডিলে, একটি উপায় বললাম। ক্লিয়ার? জি স্যার।
ক্লিয়ারিং প্রসেস জানো তো? What is clearing process? Refers to the exchange by banks of instruments drawn on them through a clearing house. In central bank there is a clearing house. So through that clearing house the check is cleared. তার মানে চেক যখন পেমেন্ট করা হয় বা কালেকশন করা হয় এটি সেন্ট্রাল ব্যাংকের ক্লিয়ারিং হাউসে যায়, সেখান থেকে ক্যাশ হয়ে তোমার অ্যাকাউন্টে জমা হয়। এটি সবার জানার কথা। কন্ট্রোলিং ডিসবার্সমেন্ট এগুলি আমরা অলরেডি বলেছি কিভাবে ডিলে করা যায়। একটা তো বললাম এভাবে চেক পেমেন্টের কথা, আর একটি বলবো সেটি হলো ডিসেন্ট্রালাইজড কালেকশন। ডিসেন্ট্রালাইজড কালেকশন বলেছি না আমরা? জি স্যার। আচ্ছা, ডিসবার্সমেন্টের ক্ষেত্রে বলবো উল্টা, সেন্ট্রালাইজড ডিসবার্সমেন্ট। কালেকশনের ক্ষেত্রে তো আমরা বলেছি যে যে যার এরিয়া থেকে জমা দিয়ে দিবে, আমরা তাড়াতাড়ি কালেক্ট করে ফেলবো। আর ইন কেস অফ ডিসবার্সমেন্ট আমরা বললাম সেন্ট্রালাইজড ডিসবার্সমেন্ট। সো উইল ইনভাইট আওয়ার পার্টি টু কাম ঢাকা ইন আওয়ার হেড অফিস অ্যান্ড টেক দ্য চেক। আমরা বলবো ঢাকায় এসে চেক নিতে হবে, তাহলে ও তো আর সাথে সাথে ঢাকায় চলে আসবে না, ওর 2-3 দিন সময় নেবে। সময় করে ঢাকায় আসবে, আবার সে এলাকায় যাবে, তো এখানে অনেক দিন সময় চলে যাবে। চেকটি ক্যাশ হতে ততদিন ওর টাকাটি আমাদের ব্যাংকেই থাকলো, আমরা ইউজ করতে পারলাম। সো এটি হলো ডিসবার্সমেন্টের ক্ষেত্রে সেন্ট্রালাইজড ডিসবার্সমেন্ট, আর কালেকশনের ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজড কালেকশন। বুঝছো? জি স্যার। তাহলে দুইটি ওয়ে আমরা জানলাম, ওইখানে দুইটি পড়লাম আর এখানে দুইটি, মানে কালেকশন অ্যাক্সিলারেট করার দুইটি উপায় জানলাম আর ডিলে করার জন্য দুইটি উপায় জানলাম। এরপরে আরেকটি উপায় বলেছিলাম অপটিমাম ক্যাশ ব্যালেন্স। এটি কোথায় বলেছিলাম? ওই যে ফেসিটস। আচ্ছা, তো এখন অপটিমাম ক্যাশ ব্যালেন্স কি অলরেডি আমরা আলাপ করেছি। অপটিমাম বলতে কি বোঝায়? নট এক্সেস, নট ইনএডিকুয়েট, খুব বেশি না আবার কম না। হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যামাউন্ট? এই রিকোয়ার্ড অ্যামাউন্ট কত সেটি কিভাবে আমরা বের করব? এই জন্য মিস্টার বাউমল একটি মডেল দিয়েছেন, তার নাম অনুযায়ী এটার নাম হলো বাউমলস মডেল। এই মডেলের মাধ্যমে উই ক্যান ডিটারমাইন হোয়াট ইজ দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ। বাউমল মডেলের কিছু অ্যাজাম্পশন রয়েছে। অ্যাজাম্পশনগুলি কি? দ্য ফার্ম ইজ এবল টু ফোরকাস্ট ইটস ক্যাশ নিড উইথ সার্টেনটি। তার মানে ফার্মের কি পরিমাণ ক্যাশ লাগতে পারে আগামী 6 মাসে অথবা 1 বছরে সেটি সার্টেনলি বলতে হবে, মানে বলতে পারতে হবে। প্ল্যানটা ফিক্সড থাকবে যে প্রতি মাসে আমাদের 20,000 এরকমের 6 মাসে কত লাগবে। এটি সবসময় আমরা যদি 6 মাসের প্ল্যান করি, 6 মাসে আমরা মনে করো 1,20,000 টাকা দরকার, তাহলে প্রতি 6 মাসে 1,20,000 এরকম একটি ফিক্সড অ্যামাউন্ট থাকতে হবে। The firm's cash payment occur uniformly over a period of time. পেমেন্ট গুলিও রেগুলারলি হতে হবে। An opportunity cash of holding cash is known and it does not change over time. Opportunity cash তোমরা বুঝো যে আমরা যদি এই ক্যাশ হোল্ড করে দেই, যদি ইনভেস্ট না করি, সেক্ষেত্রে we are losing some opportunity, that is the opportunity cost। সেটি পার্সেন্টেজে কত এটি আমাদের জানা থাকতে হবে। The firm will incur the same transaction cost whenever it converts security to cash. ক্যাশ ইনভেস্ট করা অথবা ইনভেস্টমেন্টকে ক্যাশে কনভার্ট করা। ক্যাশ ইনভেস্ট করলাম মানে কি, ব্যাংকে রাখলাম মনে করো, বা ট্রেজারি বিল কিনলাম, আবার এটাকে ক্যাশে কনভার্ট করা মানে এগুলি সেল করে দিয়ে আবার ক্যাশ করলাম। এই এক একটা ট্রানজেকশনের কস্ট কি হতে হবে? আমাদের ফিক্সড থাকতে হবে। তার মানে এইগুলি অ্যাজাম্পশন যদি আমরা মেইনটেইন করি, দেন বাউমল মডেল ক্যান বি অ্যাপ্লাইড
to calculate the optimum level of cash. Optimum level of cash তাহলে কিভাবে বের করব? দেখো সি এর ফর্মুলাটা কি দেখতে পাচ্ছ? সি ইকুয়াল টু কি লেখা আছে বলো? √2 CT জি, সি এর ফর্মুলা কি বলো দেখে? √2 CT by K. ওকে, এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারবো? অপটিমাম লেভেল অফ ক্যাশ। এখন এগুলির সিম্বলের মিনিং গুলি কি এখানে সবই লেখা আছে, এটা দেখবে তোমরা। সি ফর অপটিমাম ক্যাশ, টি হলো টোটাল অ্যামাউন্ট অফ ক্যাশ রিকোয়ার্ড, তারপরে কে হলো আমাদের ইন্টারেস্ট রেট, তারপরে আর কি বি হলো আমাদের ফিক্সড কস্ট পার ট্রানজাকশন। এগুলি সবই এখানে মিনিং লেখা আছে। তার মানে অপটিমাম লেভেল অফ ক্যাশ কিভাবে বের করে ফর্মুলাটি জানলাম। গ্রাফিক্যালি দেয়া আছে জাস্ট। এরপরে আমরা আলাপ করব ইনভেস্টিং সারপ্লাস ক্যাশ ইন মার্কেটেবল সিকিউরিটিজ। যদি আমাদের ক্যাশ বেশি থাকে, এক্সেস থাকে, সেটি আমরা ইনভেস্ট করব বলেছিলাম। কোথায় করব? শর্ট টার্ম মার্কেট বা ইন মার্কেটেবল সিকিউরিটিজ। মার্কেটেবল সিকিউরিটিজ মানে কি বলতো? ফাইন্যান্সিয়াল মার্কেটে তো পড়েছে, বলো হোয়াট ইজ মার্কেটেবল সিকিউরিটিজ? শুনতে পাচ্ছ? তো চুপচাপ কেন? স্যার যেটা কি না খুব সহজে ক্যাশে কনভার্ট করা যায়। মার্কেটেবল সিকিউরিটিজ that can be easily converted into cash, এটি বলেছো। ওকে, আমরা ডিফাইন করতে পারি মার্কেটেবল সিকিউরিটিজ আর দ্য শর্ট টার্ম lower interest earning securities that can be easily converted into cash. Okay, short term lower interest earning securities that can be easily converted into cash, এগুলিকে বলা হয় মার্কেটেবল সিকিউরিটিজ। ফর এক্সাম্পল ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিটস, রিপারচেজ এগ্রিমেন্ট বা রিপো। সো দিজ আর দ্য এক্সাম্পলস। এগুলিতে ইনভেস্ট করলে আমাদের সুবিধা কি? যে কোনো সময়ই আবার আমরা এগুলি সেল করে দিয়ে ক্যাশে কনভার্ট করতে পারি, তাই তো? এর জন্যই আমরা মার্কেটেবল সিকিউরিটিতে ইনভেস্ট করি। কারণ এখন আমার ক্যাশ দরকার, আমি কি করব? সিকিউরিটি সেল করে দিব। এখন আবার ক্যাশ দরকার নাই, আবার মার্কেটেবল সিকিউরিটি কিনবো। তার মানে যখন কেনা দরকার কিনবো, যখন ক্যাশ দরকার তখন সেল করে দিব। and it is possible in case of marketable securities. so short term ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা মার্কেটেবল সিকিউরিটিজ কেই সিলেক্ট করব, এটাকেই বেছে নিব আমরা। ওকে, জি স্যার। এখানে অনেক কিছুর নাম দেয়া আছে, এগুলি তোমরা জানো শর্ট টার্ম সিকিউরিটি কি কি। সো এই চ্যাপ্টারে আমরা এতটুকু করলাম। সো এ পর্যন্ত আমাদের মিড টার্মের সিলেবাস থাকবে। দেন আমরা রিভিউয়ে যাব, যা যা পড়া হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা রেজ করো, বলো, সেগুলি আমরা আলাপ করব। স্যার এই চ্যাপ্টারে সফট কপিটা কি আমাদের দিয়ে দেওয়া হবে? এইটা তো বই তোমাদের নাই, এই কারণে তো এই চ্যাপ্টার আর ওই চ্যাপ্টার নাই, কোনোটাই তো তোমাদের কাছে নাই। তো সফট কপি দিয়ে দেওয়া বলতে স্লাইড যদি চাও আমি দিতে পারি। জি স্যার, স্লাইড দিলে বেটার হয়, কিন্তু স্যার বই কিনতে পারছি না স্যার। স্লাইডে তো শর্টলি লেখা,
এই জন্য তো আমি এগুলি আবার তোমাদের সাথে ডিসকাস করলাম। স্যার তো নোট করে নিব, সমস্যা নেই। স্যার আপনি যে টপিকগুলো পড়েছেন শুধু কি সেগুলোই পড়বো নাকি ফুল সব পড়তে হবে? আমি যা পড়েছি ওইগুলোই, যে টপিকগুলি হাইলাইট করেছি এবং সবগুলোই তো মোটামুটি শর্টলি বলে দিয়েছি। তোমরা এভাবেই পড়বে ফর মিড টার্ম। তো মিড টার্মে তো দুটি পার্ট তোমরা জানো, 15 ভাইবা এবং 15 হলো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট। হ্যান্ডরাইটিং। অ্যাসাইনমেন্টের বিষয়টি আমরা গ্রুপে টপিক দিয়ে দিব, সেই অনুযায়ী তোমরা হ্যান্ড রিটেন করে এটি জমা করবে। অ্যাসাইনমেন্টে লাস্ট জমা দেওয়ার লাস্ট ডেট কি স্যার পরীক্ষার পরে দিলে বেটার হয় না স্যার? পরীক্ষার স্যার মধ্যেই দিবে, এই মাসের মধ্যেই দিবে স্যার এই মাসে তো পরীক্ষা। 2 দিন পর পরীক্ষা, আমরা এখন কিভাবে দিব? অ্যাসাইনমেন্ট করলে স্যার প্রিপারেশন নিতে একটু ঝামেলা হয়ে যায় আমাদের স্যার। আচ্ছা, সেটি আমরা বিবেচনা করব, যদি 2-1 দিন বেশি লাগে সেটাই বিবেচনা করব। তোমরা এক্সামের পর যদি সাবমিট দেন তাহলে একটু বেটার হয় এটি আমাদের। তো এক্সামেরই পার্ট, স্যার পড়তে পারি। এটি তো এক্সামেরই পার্ট, এই জন্য এক্সামের বাইরে দিলে তো সমস্যা। স্যার আমরা তো তারপরও দেখা যাক। টপিক দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট Topic- করতে গেলে অনেক টাইম লাগে, প্লাস আমাদের স্যার ভাইবার প্রিপারেশন নিতে একটু ঝামেলা হয়ে যায় স্যার। আচ্ছা, তোমরা ভাইবার প্রিপারেশন বলতে পড়াশোনাটাই এখন ফোকাস করো। আর ও টপিকটা তো আমি দিব গ্রুপে, এবং ডিটেইল কিছু হিন্টস দিয়ে দিব কিভাবে কি লিখতে হবে বা করতে হবে। তো সেই অনুযায়ী তোমরা এটা করবে। পরে একটি ডেট দিয়ে দিব, ডেট অফ সাবমিশন। দরকার হয় পরীক্ষার পরে আরো 2-4 দিন বেশি দিব। টিচার এভাবে করলে আমাদের পরীক্ষা হতাশ। শেষ করে তারপরে অ্যাসাইনমেন্টের কাজ করে 1-2 দিনের মধ্যে জমা দিয়ে দিবে, ওভাবেই ডেট দিব। তোমাদের পরীক্ষা শেষ কবে? লাস্ট পরীক্ষা কবে? লাস্ট 31 পরীক্ষা স্যার। কবে বলো? হ্যাঁ, 23 তারিখ। 31 স্যার। আচ্ছা, 31 31 আগস্ট। 31 যদি হয়, সেক্ষেত্রে আমরা 2 তারিখ বা 1 তারিখ এরকমের একটা ডেট দিব, মানে যাতে তুমি 1-2 দিন সময় পাও এটা লেখার জন্য। ওকে, আচ্ছা স্যার। মানে পরীক্ষাগুলি শেষ জি, করে স্যার। Thank you, sir. ঠান্ডা মাথায় তুমি যাতে লিখতে পারো ওইভাবেই দেয়া হবে। এটি শুধু আমার অ্যাসাইনমেন্টের কথা বললাম, অন্য কোর্সেরটা তো ওই টিচারের সাথে আলাপ করে নিবে। ধন্যবাদ। তো এই হলো বিষয়। এখন মিড টার্মের আর কোনো বিষয় নিয়ে থাকলে বলো। আমরা যা যা পড়েছি এগুলোই হলো সিলেবাস। আর পরীক্ষাতে তো আমরা যেহেতু ভাইবা নিব, শর্ট টাইপের কোশ্চেন গুলোই ফোকাস করব, এবং তোমরা ওভাবেই প্রিপারেশনটা নিবে। স্যার গট দ্য পয়েন্ট? জি একটা কোশ্চেন ছিল, বলো। স্যার বইটার প্রাইস কত হতে পারে? এইটা তো তোমরা ভালো বলতে পারবে, মার্কেটে খোঁজ নিয়ে দেখবে। যে কোনো ফটোকপি বই তো আর 150-200 টাকার বেশি হয় না। নীলক্ষেতের সব বই তো ফটোকপি বই, 150-200 ম্যাক্সিমাম। আচ্ছা অনলাইন থেকে অর্ডার করবে তো এই জন্য কি? অনলাইনে অনেক বেশি প্রাইস বলতেছে, অনলাইনে তো এই ফটোকপিটা থাকে না, ইন্ডিয়ান অরিজিনালটা থাকে, ওটার দাম তো তোমার 1000-1200 টাকা। তোমার যেটা অরিজিনাল, এটা কি লাইব্রেরিতে পাওয়া যাবে? অরিজিনালটার তো দাম বেশি। জি, এটা অরিজিনাল, কিন্তু এটার দাম প্রাইস বেশি। কত তোমরা পড়বে স্যার? ওই যে বললাম 1000-1200। তুমি ফটোকপি কিনো, ফটোকপি কিনলে তো 150-200 টাকায় পাবে তুমি। ওকে, আর মিড টার্ম নিয়ে আর কোনো বিষয়? আর কোনো সমস্যা থাকলে বলো। আমরা এর আগের চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার সব মিলেই বলো। স্যার আমরা যা যা পড়ছি যদি প্রথম থেকে একটু টপিকগুলো বলে দিতেন স্যার।
এগুলি তো সব বলা আছে, তোমাদের খাতায় লেখা আছে, তারপরে ভিডিও দেয়া আছে। কেউ যদি ক্লাস মিস করো সেও আবার দেখে নিতে পারবে। এটা তো মিস করার কোনো সুযোগ নাই। আগে তো ক্লাস মিস করলে তুমি আর জানতে না কি পড়া হয়েছে। এখন তো তুমি পুরো ক্লাসটাই পেয়ে যাচ্ছ, তুমি এটা দেখলেই দেখতে পারো যে কি কি পড়ানো হয়েছে। এটা তো কোনো সমস্যা না। এখন সবগুলি গ্রুপে আমি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি না, যদি কেউ কোনো ক্লাস মিস করে থাকো সেও তো দেখতে পারবে। আর এই স্লাইডটা আমি কি গ্রুপে দিয়ে দিব? জি স্যার। জি স্যার। গ্রুপে ওকে ফাইন। তো আমি শেষে ক্লাস শেষে তোমাদের গ্রুপে সেন্ড করে দিব। আর তোমাদের যে একটা লিংক দিয়েছিলাম ওখানেও কিন্তু আছে এগুলি, ওখান থেকেও তুমি ডাউনলোড করে নিতে পারো। এই চ্যাপ্টার 30 এই বইয়ের অনেকগুলি চ্যাপ্টার ওখানে দেয়া আছে, তো ওখান থেকে এটা নিতে পারো ডাউনলোড করে। আর আমি এখানে গ্রুপেও দিয়ে দিব এই। আর এর আগে যেগুলি পড়া হয়েছে সেগুলি তো বলে দিয়েছি, যা যা পড়া হয়েছে। তো ওটাও তো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, লিংক দিয়েছিলাম। এইগুলো টোটাল সিলেবাস ফর মিড টার্ম। এবং যেগুলি আবারও বলে দিচ্ছি, যেগুলি শর্ট টাইপের, ডেফিনেশন টাইপের, এগুলি বেশি ফোকাস করবে। এবং শর্ট টাইপের এগুলি 1-2 লাইনে ভালো করে শিখবে, যাতে বলতে পারো। যেমনি তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, এরকমের কোশ্চেন করব। তারপরে হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, তো তারপরে হোয়াট ইজ ফ্লট আজকে পড়লাম। এরকম শর্ট টাইপের কোশ্চেন আমরা জিজ্ঞেস করব। সো হোয়াট ডু ইউ মিন বাই প্রিকশনারি মোটিভ, বিভিন্ন টাইপের শর্ট কোশ্চেনগুলি আমরা জিজ্ঞেস করব। যা যা পড়া হয়েছে এই সিলেবাসের মধ্যে যা যা আছে সবগুলি পড়বে। আর ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যে ম্যাথ তো আর করার সুযোগ নাই, হয়তো শর্ট যেগুলি আমি হয়তো মুখে মুখে বলবো যে আইসিপি, ডিসিপি আর সিডিপি এত এত হলে তোমার ক্যাশ সাইকেল কত হয় বলো। তো মুখে মুখেই যেগুলি করা যায় ওরকমই বলবো, ঠিক আছে? আইসিপি 20 days, ডিসিপি 10 days, আর সিডিপি 5 days। ক্যাশ কনভার্সন সাইকেল কত বলো তো? কত বলো? কে স্যার বলবে? বাইবে স্যার এমন কোশ্চেন করলে তো স্যার ঝামেলা করে যাবো স্যার। কেন ঝামেলা? এই তো বলেই দিলাম। কে বলতে পারবে? এটা তো মুখে মুখে পারবে, এই যে এরকমই বললাম। তোমার তো ক্যালকুলেটর লাগবে না, খাতা কলম লাগবে না, তুমি পারবে সেরকমই তো আমি বললাম। কে বলতে পারবে? স্যার একটু আবার বলেন। আবার বলবি তার মানে মানে স্যার শুনুন না, কোনটা কোন ডেজ এটা মাথায় তো আমি রাখি। তো স্লোলি বললাম। আইসিপি 20 days, ডিসিপি 10 days, সিডিপি 5 days। ক্যাশ কনভার্সন সাইকেল কত? 25 days। 25 days, গুড। কি খাতা কলম লাগছে? না স্যার। সেটাই তো, খাতা কলম লাগার দরকার পড়ে না তো, আমি তো সেভাবেই জিজ্ঞেস করেছি। তো এভাবে হয়তো কিছু ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যে এভাবে হয়তো কিছু জিজ্ঞেস করতে পারি। আর বাকিটা তো শর্ট টার্ম বা শর্ট টাইপের কোশ্চেন। ওকে, জি স্যার। তো আর কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করি। জি স্যার। ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো করে প্রিপারেশন নিও। আর কারো যদি কোনো স্লাইডটা দিয়ে দেন স্যার গ্রুপে। জি স্যার এই স্লাইডটা দিয়ে দেন স্যার, ক্যাশ ম্যানেজমেন্ট
আমাদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আর কারো যদি কোনো সমস্যা বাই দিস টাইম অ্যারাইজ করে গ্রুপে নক করো, আমি তো দেখবো। যদি কোনো সমস্যা কিছু বুঝতে বা কোনো ইয়ে থাকে গ্রুপে নক করো। ওকে, তো বেস্ট অফ লাক, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার।